সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে, সবাই হলো বিরোধিতা করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যেই সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তা আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটার জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গা তারা ছিল, এটার হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী, প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরও 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি, আগেও আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কয়েকটা থানায় গিয়েছিলাম, এখানে শহীদের মা আছেন। ওসি সাহেব রাতের বেলায়, ওইখানে যিনি স্থানীয় বিএনপি নেতা, উনি আর ওসি সাহেব রাতের বেলায় বসছে। বসার পরে বিএনপি নেতার পকেটে হলো 5 লাখ টাকা। ওসি সাহেবকে বলতেছে যে আপনি 1 লাখ টাকা নেন, আমার কাছে 4 লাখ টাকা আছে। ওসি সাহেব বললেন এত চাক্কা টাকা কই পাইলেন? বলল এইদিকে একটা খুন করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক ছিল, সে আমার সাথে একটা নেগোশিয়েট করতে আসছে, আপনি এই 5 লাখ টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। তা আপনি তো হলো আইনের রক্ষক, আপনি এই 1 লাখ টাকার বিনিময়ে রক্ষণাবেক্ষণের কাজ ছেড়ে দেন। আর আমি যেহেতু দলীয় ক্যাডার, প্রধানমন্ত্রী তারেক রহমানের লোক, আমার তো একটা বিষয় আছে, ভাগ বটোয়ারা আছে, দলীয় নেতাকর্মী আছে, চালাইতে হবে, আমি 4 লাখ টাকা নিলাম। পরের দিন এলাকাবাসী দেখতেছে যে যেই লোকটা কয়দিন আগে আমাদের বাচ্চাদেরকে খুন করলো ও হলো সগৌরবে এলাকার মধ্যে হলো ঘুরতেছে। তা আমাদের যারা এনসিপির লোকজন বা অন্যান্য যারা ভালো লোকজন, বিএনপির মধ্যেও তো কিছু ভালো লোকজন আছে, তারা দৌড়ে হলো পুলিশের কাছে গেল। ওসি সাহেবের কাছে গিয়ে বসে ওসি সাহেবের হলো মুখও নড়ে না, শরীরও নড়ে না, কারণ রাতের বেলায় কিন্তু ভাগবটোয়ারাটা হয়ে গিয়েছে, আজান হচ্ছে, কে জবাব দিবেন? তো এই হলো বাংলাদেশের বিচারের পরিস্থিতি। তারপরে একজন ছিলেন তাজুল ইসলাম, উনি বিচারের উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে সরকার হলো নিজের একজন পালক পুত্র বসিয়েছে। সেই পালক পুত্র হলো একটু পরে কখনো কবর জিয়ারত করে কান্না করে, কিন্তু বিচারের কোনো খোঁজ নাই। একদিন ইফতার মাহফিলে দেখা হয়েছিল যে আপনাকে কে কোথা থেকে নিয়োগ দিয়েছে? বলে আমি খুবই ভালো আইনজীবী, আমি দলের প্রতি এই গত 17 বছরের সার্ভিস রেখেছি, দলের প্রতিদান স্বরূপ আমি এটা পেয়েছি। ওই দিন কথা বলে দ্বিতীয়বার তার জীবনে তার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় নাই। উনি আল্লাহ জানে আমাদের এই যে 1400 লোকের যারা শহীদ হয়েছে তাদের কি বিচার করবে এই চিফ প্রসিকিউটর, সেটা হলো আমাদের কাছে কোনো অধরা একটি বিষয়। তা আপনারা যারা আজকে ইঞ্জিনিয়াররা এখানে একসাথে হয়েছেন, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। আমাদের নতুন করে দাঁড়াইতে হবে, নতুন করে সংগ্রাম করতে হবে, কারণ আমরা বারবার সংগ্রাম করে লাস্টবার প্রতারিত হয়েছি। এই বিএনপি সরকারে আমরা একবার আমাদেরকে
ন্যাড়া বেলতলায় গিয়েছে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। ন্যাড়া একবারই বেলতলা যায়, ন্যাড়া দুইবার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব না, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি একটু আগে আসতেছিলাম সিএনজিতে করে, সিএনজি বললো সবাই সিএনজি টানতেছে। তো ভাই সিএনজি টানলেন কেন, গ্যাস কোথায়? বললো যে পাম্পে গ্যাস নাই। তো বললো যে ভাই আপনি এটা একটু বলবেন। তো গ্যাস নাই, পেট্রোল পাম্প নাই, তেল নাই, সব কিছু সুন্দর চলতেছে বাংলাদেশ। দাম বাড়াইলে হলো হাওয়া ভবনের লোকদের কাছে টাকা ঢুকবে, তখনই সব কিছু চলবে। এর আগে বাংলাদেশে কোনো কি লজ্জা বাংলাদেশের জন্য, 51 জন লোক মারা গিয়েছে বন্যায়। কোনো একটা এই যে এতদিন 31 দফার কথা বলেছে চট্টগ্রামে, আমরা তাদেরকে হাজিরা দিতে দেখলাম না। এবং সেখানে প্রায় 1,20,000 মানুষের গবাদি পশু তলিয়ে গিয়েছে। এখন পুনর্বাসন কি হবে সেটা আমরা জানি না। এবং অন্য জায়গাও সেম অবস্থা আমাদের হচ্ছে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা তো হলো আমার দেশের সম্পাদক সবচেয়ে ভালো এদেরকে ধরতে পারবেন ভবিষ্যতে। এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী, ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন। উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে এটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কী কী যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না। এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে, সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এরপরে আমি গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার এই দুষ্টরা বুদ্ধি দিল ওইটাতে একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কী করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন, বিএনপির অন্দরমহলেরও সব খোঁজখবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথেও কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামির জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং লাস্ট, আপনারা ক্যামেরা থেকে উঠবেন না, লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে। আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কী হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প, এগুলোতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখনও শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়, আমরা আশা করবি যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে হলে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে। আরেকজন হলো কি যেন
মেয়র মেয়র প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে, সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায় এই জন্য। তা আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন, একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলার সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তো আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এখন বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। আমাদের এখন মাহমুদ ভাই আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের, এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো, এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যেই ইউনিটি, সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো, আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায় তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা আর বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবে, আমরা 2 জন হই 2 জন শুরু করব, 3 জন হই শুরু করব, সমস্যা নেই, আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতেও সত্যের পক্ষের যারা লোক তাদের নিয়ে হবে, আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর, যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই, মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। সেই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।